খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিচ্ছিলাম। এবারে আলোচনায় ফিরতে চাই। আজকে আলোচনার বিষয়বস্তু সাম্প্রতিক বিসিবি ও জাতীয় দল। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেস বোলিং অলরাউন্ডার মুশফিক বাবু। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। তামিম ইকবালের নতুন অ্যাডহক কমিটি আসার পরে ক্রিকেটারদের বেশ কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করার তিনি চেষ্টা করেছেন এবং এখন পর্যন্ত বেশ কিছু ইনিশিয়েটিভ তিনি নিয়েছেন। এর আগে ক্রিকেটারদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, অভিযোগ, অভাব, এই বিষয়গুলো ছিল। সবসময় এই অভিযোগটা তোলা হতো যে বিসিবি সব জায়গায় হয়তো মনোযোগ দিচ্ছে, তবে ক্রিকেটারদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সেভাবে আসলে অতটা তৎপর নয়। তবে তামিম ইকবাল অল্প কয়েকদিন বোর্ডে এসেছেন অ্যাডহক কমিটির সভাপতি হয়ে। এর পরেই তিনি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যেমন ক্যাপ্টেন্স কার্ড কিংবা ঘরোয়া ক্রিকেটের সুযোগ সুবিধা বৃদ্ধি। আমরা যদি পুরো সেই তালিকাটা একটু দেখে নেই, তাহলে তামিম ইকবালের যেই কার্যক্রম সেটার একটা পূর্ণাঙ্গ চিত্র কিন্তু আমরা দেখতে পাবো। এবং সেই জায়গাটাতে এখন পর্যন্ত আপনার কাছে যেই বিষয়গুলো তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে বিসিবির এই কাজগুলো, সেই কাজগুলো নিয়ে আপনার কাছে ফিরবো। তবে কাজগুলো একটু আমরা দেখে নেব যে কী কী ইনিশিয়েটিভ তিনি এখন পর্যন্ত গ্রহণ করেছেন। সভাপতি তামিম ইকবালের উদ্যোগ, বিভিন্ন পর্যায়ে সুযোগ সুবিধা নিশ্চিতকরণ, তার মধ্যে ঘরোয়া ক্রিকেটে নারী পুরুষ খেলোয়াড়দের বেতন বৃদ্ধি, অধিনায়কদের জন্য বিশেষ ক্যাপ্টেন্স কার্ড ডিপিএলে। এখানে একটু বলে রাখি যে অধিনায়কদের ক্যাপ্টেন্স কার্ড দেওয়ার পরে পেসার তাপস বসু, সাবেক ক্রিকেটার জাতীয় দলের, তিনি একটা অভিযোগপত্র দিয়েছিলেন। এরপরে আমরা যেটা শুনতে পাচ্ছি যে জাতীয় দলের ক্রিকেটারদেরকে বিসিবি যেই ম্যাচগুলো আয়োজন করবে সেখানে তাদেরকে ফ্রি পাস দেওয়া হবে। ডিপিএলে ম্যাচ চলাকালীন উন্নত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আইসিইউ এর ব্যবস্থা থাকবে। ডিপিএল চলাকালীন বিকেএসপিতে ক্রিকেটারদের থাকার সুব্যবস্থা, যেটা দীর্ঘদিনের দাবি ছিল ক্রিকেটারদের। স্টেডিয়ামে কিংবদন্তি ক্রিকেটারদের নামে স্ট্যান্ড বরাদ্দের পরিকল্পনা এবং স্টেডিয়ামে দর্শকদের জন্য কম মূল্যে খাবারের ব্যবস্থা। এবং এছাড়াও আগে আমরা ছোটবেলায় যখন ক্রিকেট খেলাগুলো দেখতাম তখন দেখতাম যে বাউন্ডারি লাইনে বল বয়রা থাকতেন। তাদের সচিন টেন্ডুলকারের মতো ক্রিকেটাররা বল বয় হিসেবে থেকে তারপরে পরবর্তীতে এত জাতীয় দলে এসেছেন, কিংবদন্তি হয়ে উঠেছেন। তামিম ইকবাল নিজেও বল বয়ের যেই সংস্কৃতি সেখান থেকেই গড়ে উঠেছেন। মোহাম্মদ আশরাফুল গড়ে উঠেছেন। আপনার কাছে এই যে ব্যাপারগুলো, সেটা কি তামিম ইকবাল একজন, এর আগেও তো প্রাক্তন ক্রিকেটাররা তামিম বিসিবি সভাপতি ছিলেন, তামিম ইকবালকে কোন মানে এসব কারণে কি একটু ব্যতিক্রম মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে অনেকগুলো জিনিসই এসছে। ফার্স্টে আমি বলবো যে সব কিছুর জন্য কিন্তু ক্রিকেট, প্লেয়ারদের জন্য ক্রিকেট, এই বোর্ড কিন্তু এই ক্রিকেটের জন্য। আমাদের এই ক্রিকেট বোর্ড আছে বিকজ অফ বাংলাদেশ ক্রিকেট। তো ক্রিকেটারদের যেখানে উন্নতি হবে, যেখানে ফ্যাসিলিটি বাড়বে, সবসময় সেটা কিন্তু আমরা দেখে আসছি যে কিভাবে বাড়া যায়, সেটা তামিম করেছে। তো আরও করার অনেক কিছু আছে, তবে এখন শুরু যেটা করেছে অবশ্যই মানে বলতেই হবে, এটা স্যালুট তামিমকে, যে হ্যাটস আপ, যে সে এসে এই কাজগুলো শুরু করেছে। তারপরে আমি বলবো যে আমাদের আরও অনেক কিছু করার সুযোগ আছে, কারণ আপনি দেখবেন যে ক্রিকেটের বেতন বৃদ্ধি করলে হবে না, আমাদের আরও ক্রিকেটারদের ফ্যাসিলিটি বাড়াতে হবে। আপনি দেখবেন বিকেএসপিতে আমাদের আগেও কিন্তু থাকার ব্যবস্থা ছিল, যখন ম্যাচ হতো তখন আমরা আগে যে বিকেএসপি থাকতাম, সেটা বিকেএসপি পরে আমাদের এটা বন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন আবার সুযোগ হচ্ছে। বা আমাদের যে লিগগুলো হয় বা টুর্নামেন্টগুলো হয়, তখন কিন্তু অবশ্যই আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস থাকা উচিত। কারণ আপনি দেখবেন যে গত বিসিএলে আমি যখন রাজশাহী টিমের ম্যানেজার ছিলাম, তখন দেখছি যে 2-3 জন মারা গেছেন, আমাদের ফিজিও মারা গেছিলেন। ইভেন তামিম নিজেও অসুস্থ হয়ে গেছিলেন, আলহামদুলিল্লাহ যে উনি ফিরে আসছেন। তো এগুলো থাকে, কিন্তু সবসময় থাকে, কিন্তু অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স থাকলে আরও ভালো হয়। তো এই জিনিসগুলো আমাদের তো অবশ্যই পজিটিভ একটা দিক। তারপর বেতন বৃদ্ধিটা, প্লেয়ারদের বেতন বৃদ্ধি হলে প্লেয়ারদের অবশ্যই, তবে আমি বলবো যে শুধু ন্যাশনাল টিমের প্লেয়ারদের বেতন বৃদ্ধি করলে হবে না, এটা কিন্তু যারা আমাদের লোকাল ক্রিকেট আছে, যারা লিগ খেলে, তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে এবং আরও বেশি, কারণ আমাদের যেহেতু সুযোগ আছে। কারণ আপনারা দেখবেন যে আমরা সবসময় ন্যাশনাল টিমকে নিয়েই বেশি চিন্তা করি, কিন্তু আমাদের আরও কিন্তু ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস ক্রিকেট বা আন্ডার 19 টিমে বা যারা লোকাল ক্রিকেট খেলে,
যেখানে স্কুল ক্রিকেট আছে সেখানেও যদি আমরা দীর্ঘদিন ধরেই সেটা নিয়ে অনেক অভিযোগ ছিল এবং ঘরোয়া ক্রিকেট লিগেরই বেতন বৃদ্ধি করা হয়েছে, নারীদের যত সম্ভব বাড়ানো হয়েছে, পুরুষ ক্রিকেটারদের বাড়ানো হয়েছে, ঘরোয়া লিগের ম্যাচ ফি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তামিম ইকবাল একটা বিষয় বলেছেন যে নারী ক্রিকেটারদের তুলনামূলক কম বাড়ানো হয়েছে। এর কারণ হচ্ছে জাতীয় দলে যেসব নারী ক্রিকেটাররা খেলেন তাদের সাথে বেতনের একটা সমন্বয় বা একটা গ্যাপ রাখার জন্যই আসলে এটা করা হয়েছে। এখন আপনার কাছে কি মনে হয় যেটা বাড়ানো হয়েছে সেটা পর্যাপ্ত কিনা আর কি? না, আলহামদুলিল্লাহ গ্র্যাজুয়ালি বাড়াতে হবে। একবারে বেড়ে গেলে তখন তো অবশ্যই দেখতে হবে যে এটাও পর্যাপ্ত কিনা, তারপরে যদি মনে হয় তো আবার বাড়ানো যেতে পারে। কিন্তু আমরা যেটা শুরু হয়েছে সেটা তো অবশ্যই ভালো একটা দিক আমি বলবো। ক্যাপ্টেন্স কার্ড যেটা দেওয়া হলো এরপরে জাতীয় দলের অধিনায়কদের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে বাংলাদেশের যে সংস্কৃতিটা আসলে থাকে যে মারা যাওয়ার পরে আসলে তাদেরকে বিভিন্ন ধরনের সম্মাননা দেওয়া হয়, কিংবা যখন আসলে ওই জিনিসটার প্রয়োজন সেভাবে থাকে না, হয়তো একজন জাতীয় দলের ক্যাপ্টেন তিনি জীবিত অবস্থায় থাকাকালে তাকে যে সম্মানটা দেওয়া হলো সেটা তার জন্য অনেক গৌরবের একটা ব্যাপার। পাশাপাশি এখন যেটা শুনতে পাচ্ছি যে জাতীয় দলের ক্রিকেটারদের ফি পাস দেওয়া হবে। এর আগে আপনিও তো জাতীয় দলের ক্রিকেটার ছিলেন, তো সেই জায়গা থেকে মানে এরকম কি কোনো অভিজ্ঞতা হয়েছে যে মানে মনে হয়েছে যে ন্যাশনাল টিম থেকে বের হয়ে যাওয়ার পরে ন্যাশনাল ক্রিকেটার হিসেবে আপনাদের যেই মানে সম্মানটা পাওয়া উচিত সেই জায়গাতে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, এরকম কোনো অভিজ্ঞতা আছে? না, যেমন আমাদের কিন্তু আমরা যখন ন্যাশনাল টিম থেকে বেরিয়ে যাই বা একটা ন্যাশনাল টিমে খেললে একটা প্লেয়ার কিন্তু 2টা করে টিকিট আমাদেরকে ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হতো আপনার ফ্যামিলির জন্য, আপনি এবং আপনার ওয়াইফের জন্য। সেটা আমাদের একটা বিজনেস ক্লাসের টিকিট আমাদের দেওয়া হয়, ভিআইপি টিকিটগুলো। তো ওইটা তো আমরা পাই আলহামদুলিল্লাহ। এখন প্লেয়ার্স যে ক্যাপ্টেন কার্ডটা দেওয়া হচ্ছে এটা আলাদা একটা সম্মান। তবে আমার মনে হয় যে ক্যাপ্টেন শুধু একা ক্যাপ্টেন হয় না, ক্যাপ্টেন কিন্তু প্লেয়ারকে নিয়েই ক্যাপ্টেন হয়। তো আপনার সব প্লেয়ারকে যদি এই কার্ডটা দেওয়া হতো তাহলে কিন্তু আরও ভালো হতো, কারণ আপনার ন্যাশনাল টিমে সব এক একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারই হলো একটা ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমার মনে হয় যে সবাইকে যদি সম্মান করা তাহলে ডিভাইডেশনটা আসতো না, যে আমি শুধু ক্যাপ্টেন হয়েছি বলে যে আমি কার্ডটা পাচ্ছি আর একটা ন্যাশনাল টিমের প্লেয়ার সে এত মানে রফিক ভাইয়ের মতো প্লেয়ার বলেন বা আমাদের অনেক প্লেয়ার আছে যারা ক্যাপ্টেন হতে পারেনি কিন্তু তারা ন্যাশনাল টিমকে অনেক সার্ভিস দিয়ে গেছেন। তো এই জায়গাগুলো আর একটু দেখতে পারতো, যে হয়তো গ্র্যাজুয়ালি হবে, তবে এটা শুরু হয়েছে, অবশ্যই আমি সাধুবাদ জানাবো। আপনারা যে সময় ক্রিকেটটা খেলেছেন সেই সময়ে আমরা দেখেছি যে ঘরোয়া লিগ নিয়ে বাংলাদেশের ঘরোয়া লিগের মানটা অনেক উঁচু পর্যায়ে ছিল, এখন ক্রমান্বয়ে সেটা নিচের দিকে নেমেছে এবং ঘরোয়া লিগে পারফর্ম করলেই জাতীয় দলে সুযোগ দেওয়া হবে কিনা সেটা নিয়ে নানান ধরনের সিদ্ধান্তহীনতায় ভোগেন নির্বাচকরা। এই বিষয়টা থেকে আসলে পরিত্রাণের উপায় কি, কিভাবে সেখানে উন্নতি? আমরা যেটা হয়ে আসছে, আমরা আসলে ক্লাব ক্রিকেটটা থেকে প্রেশারটা নিতে শুরু করেছিলাম এবং ক্লাব ক্রিকেটটা এত বেশি কম্পিটিটিভ ছিল যে আমরা কার সঙ্গে খেলা এবং কোন দর্শকের এগেনস্টে আমরা খেলতে হবে বা মাঠ ভরা দর্শক, এটা কিন্তু এখনকার প্লেয়াররা অত ফেস করে না, যেটা আমরা ফেস করেছি। আবাহনীর সঙ্গে খেলা বা মোহামেডানের সঙ্গে খেলা, আমি মোহামেডানে খেলি বা আমি আবাহনী টিমে খেলি, আমাদের মধ্যে যেটা প্রতিদ্বন্দ্বিতা বা অন্য যে কোনো টিমের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল সেটা কিন্তু এখন ওইভাবে আসছে না বা ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না, যার জন্য প্লেয়াররা যেটা হচ্ছে যে ওই প্রবলেমটা বা ওই আপনার মানে মেন্টাল স্ট্রং যে জায়গায় হওয়ার কথা সেখানে হচ্ছে না। আমার মনে হয় যে ওই প্রেশার থেকে নেওয়ার মতো অবস্থা এখন আমাদের প্লেয়াররা নাই, দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে যে এই জিনিসটা অনেক। তামিম ইকবালকে অল্প কয়েকদিন দেখেছেন, সেখান থেকে তাকে যদি মার্কিং করতে হয় যে আউট অফ 10 কত দিবেন এখন পর্যন্ত? না, এটা কেবল শুরু। এখন পর্যন্ত সোফার তামিম গুড প্লেয়ার, গুড, এখন সে ভালো সংগঠক হতে যাচ্ছে। কিন্তু আমার সব থেকে মানে লাস্ট কথা যে প্লেয়ার আমি বলবো যে আমরা প্লেয়াররা সবসময় সবাইকে সম্মান করব, এখানে কাউকে ডিমোরালাইজ করার কোনো উপায় নাই, কারণ দিন শেষে কিন্তু আপনি ন্যাশনাল প্লেয়ার এবং জাতি আপনার দিকেই তাকা আছে। তো আমি অবশ্যই তামিমকে হ্যাটসঅ্যাপ করবো এবং আগে যারাও আছে তাদেরকেও আমি হ্যাটসঅ্যাপ করবো, কারণ সব একটা প্রসেস। আকরাম ভাই থেকে শুরু করে, নানু ভাই থেকে শুরু করে, বুলু ভাই থেকে শুরু করে যারাই খেলে আসছে বা যারা আমরা দেশকে সার্ভিস দিয়েছি সবাই কিন্তু একটা প্রসেসের মধ্যে আছি। এখন আমরা প্লেয়ার ছিলাম, এখন সংগঠক হচ্ছে বা এখন প্রেসিডেন্ট হচ্ছি, হোয়াট এভার, আলটিমেটলি কিন্তু প্লেয়ার আমাদের ইচ্ছা যে আমাদের ক্রিকেটকে, বাংলাদেশ ক্রিকেটকে আগে নিয়ে যাওয়া এবং যেভাবে হোক নিজেকে যদি কোনো রকমের সুযোগ থাকে সেখানে হেল্প করা। অবশ্যই ক্রিকেট লাভার্স যারা আছেন তারা নিশ্চয়ই সেটাই চাইবেন যে বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে সব ধরনের রাজনীতি মুক্ত একটা পরিবেশ থাকুক এবং পরস্পরের প্রতি পরস্পরের শ্রদ্ধাবোধ থাকুক। দর্শক, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, ফিরে এসে আরও কথা হবে। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন মাঠে। সাম্প্রতিক বিসিবি ও জাতীয় দল নিয়ে কথা বলছিলাম। স্টুডিওতে উপস্থিত আছেন এ বিষয়ে কথা বলবার জন্য মুশফিক বাবু, বাংলাদেশের সাবেক পেস বোলিং অলরাউন্ডার। টি-20 স্কোয়াড দিয়েছে গতকাল বাংলাদেশ এবং সেই স্কোয়াডে বেশ কিছু চমক রয়েছে। আব্দুল গাফফার সাকলাইন, তিনি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। রিপন মণ্ডল আবারও
ব্যাক করেছেন। আমরা পুরো স্কোয়াডটা একটু যদি দেখে নেই তাহলে আমাদের আলোচনার জন্য সুবিধা হবে। লিটন কুমার দাস যথারীতি শর্টার ফরম্যাটের অধিনায়ক হিসেবে আছেন। সাইফ হাসান তাকে তার ডেপুটি হিসেবে কাজ করবেন। তামিম, পারভেজ জিমন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান এবং শেখ মেহেদী, নাসুম আহমেদ বা রিশাদ হোসেন, এই জায়গাগুলোতে খুব বেশি পরিবর্তন নেই। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানাদের বিশ্রামে দেওয়া হয়েছে। সাইফুদ্দিন পেস বোলিং অলরাউন্ডার, তিনি দলে এসেছেন। রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলাইনও আছেন। সাকলাইনকে নিয়ে আসলে অনেক বেশি কথা হচ্ছে এবং আমরা তার বিপিএল এর পারফরমেন্স বা ইমার্জিং এশিয়া কাপে তার পারফরমেন্স দেখেছি। আমরা সাকলাইনের পারফরমেন্সগুলো আগে দেখে নিয়ে তারপরে অবশ্যই সাকলাইনের বিষয়ে আমাদের কথা হবে। এবং সাকলাইন বিপিএলে আমরা যেই পারফরমেন্স দেখেছি, 9টা ম্যাচ তিনি সেখানে খেলেছিলেন এবং সেখান থেকে 9টা উইকেট তিনি পেয়েছিলেন। তার যদি আমরা ইকোনমিও দেখি তাহলে সেখান থেকে আমরা দেখতে পাবো যে বেশ ভালো ইকোনমি তিনি কন্টিনিউ করেছেন। বিপিএলে 9 ম্যাচ থেকে 9টা উইকেট, ইকোনমি 6.06 এবং গড় 22.66, অর্থাৎ প্রতি 22 রান পর তিনি উইকেট পেয়েছেন। এবং সেরা বোলিং যেটা 24 রানে 4 উইকেট পেয়েছেন। ইমার্জিং এশিয়া কাপের পারফরমেন্স যদি আমরা দেখি আব্দুল গাফফার সাকলাইনের, তাহলে সেখানেও আমরা দেখতে পাবো এইটাতেই আসলে মূলত তিনি আমাদের চোখে পড়েছেন প্রথমবার। 5 ম্যাচের থেকে 5 উইকেট, ইকোনমি 6.57, গড় 25 এবং সেরা বোলিং 13 রানে 1 উইকেট। সাকলাইনের যেই বিষয়টা আসলে এখানে উল্লেখ নেই সেটা হচ্ছে যে তার যে ব্যাটিং করার সামর্থ্যটা, এবং পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে তিনি 12 বলে যে 16 রানের ইনিংস খেললেন, ইনিংসটা ছোট হলেও সেটার ইম্প্যাক্ট ছিল অনেক বড়। এবং একই সঙ্গে বাংলাদেশের নির্বাচক থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টরা অনেকেই মনে করছিলেন যে বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডারের যেই পাইপলাইন সেখানে তিনি যুক্ত হতে পারেন। আপনার কাছে কি মনে হয়? আপনি নিজেও তো পেস বোলিং অলরাউন্ডার ছিলেন। না, এটা খুব ভালো দিক। দেখেন, আমরা মনে করছিলাম সাইফুদ্দিন খুব ভালো অলরাউন্ডার হয়ে আসবে, কিন্তু আসলে আমাদের ব্যাড লাক যে সে সেভাবে বাংলাদেশকে সার্ভিস দিতে পারেনি। এখনও সে টিমে আছে, তারপরও আমরা যেটা আশা করেছি সেটা পূরণ করতে পারিনি। সেটা তার দিক থেকেও আমি বলছি ল্যাকিং আছে, আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও তো ল্যাকিং আছে। এই জন্য বলছি যে একটা অলরাউন্ডারকে আপনি পরিপূর্ণ অলরাউন্ডার হতে হলে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। এমন আপনি বলছেন ব্যাটসম্যান অলরাউন্ডার, কিন্তু তাকে নামাচ্ছে 9 নাম্বার কিংবা 10 নাম্বারে, সেক্ষেত্রে কিন্তু সত্যি কথা সেটা যাতে আবার সাকলাইনের বেলায় না হয়। তাকে আমরা সুযোগ দিচ্ছি, তাকে আমরা চিন্তা করছি, কিন্তু চিন্তা ওই মাত্রা যাতে 9-10 নাম্বারে ব্যাটিং অর্ডার হিসেবে না হয়। তাকে আপনার অলরাউন্ডার হতে হলে, বিশেষ করে বোলিং অলরাউন্ডার, একটা অলরাউন্ডার কিন্তু একটা টিমের একটা মানে স্তম্ভ হয়। সেখানে থেকে 4-5 বা 6-এর মধ্যে যদি আপনি ব্যাটিং করাতে পারেন, সে বড় খেলার সুযোগ থাকে। আপনি যত বিদেশে ফরেন ম্যাচগুলো দেখেন, ওভারসিজ সব প্লেয়াররা 6 নাম্বার 7 নাম্বারে তারা ওই জায়গায় খেলে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যারা অলরাউন্ডার মনে করি বা চিন্তা করছি, তাদেরকে আমরা খেলাচ্ছি অনেক পিছে। তো সাকলাইন তো ট্রেমেন্ডাস, আমরা যতটুকু খেলেছি বা যতটুকু শুনছি বা আমি বিসিএলে দেখেছি যে প্রমিজিং প্লেয়ার, কিন্তু তাকে প্রুভ করতে হবে। যখনই সুযোগ পাবে সেটা প্রুভ করতে, কারণ তার বোলিং অনেক ভ্যারিয়েশন আছে। আমি দেখেছি সে 130-35-এ বল করে, কিন্তু ভ্যারিয়েশন আছে। এখন টি-20 বিশেষ করে ম্যাচগুলোতে আপনার ভ্যারিয়েশন না থাকলে, আপনি যতই 140 বা 50-এ করেন, ভ্যারিয়েশন না থাকলে আপনি পার পাবেন না। কারণ ব্যাটসম্যানরা এত সলিড উইকেট থাকে এবং এত সুন্দর তাদের ব্যাটিং ফ্লো, যে ব্যাটিং সুইং যে আপনার যেতে দেবে মেরে দিবে। এই জন্য আপনার ভ্যারিয়েশন রাখতে হবে, লট অফ ভ্যারিয়েশন রাখতে হবে। আমি দেখছি তার মধ্যে অনেক ভ্যারিয়েশনের সুযোগ আছে। আর বিশেষ করে তার ব্যাটিংটা ট্রেমেন্ডাস, কারণ সে স্লগ খুব সুন্দর করে এবং তার ব্যাট সুইংটা আপনি দেখলে বুঝবেন যে ও বড় মাপের অলরাউন্ডার হওয়ার সম্ভাবনা আছে, সক্ষমতা বা সম্ভাবনা আছে। সাকলাইনের বিষয়ে একটা বিষয় আরেকটু বিশেষ, সেটা হচ্ছে যে মূলত তিনি টেপ টেনিস ক্রিকেটার। সেখান থেকে ইমার্জিং এশিয়া কাপে আসলেন, এসে পারফর্ম করলেন। এই যে চ্যালেঞ্জটা তিনি নিলেন, বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটারদের জন্য তিনি অনুকরণীয় হতে পারেন কিনা? না, দেখেন, আগে কিন্তু টেনিস বলটা অনেক বেশি খেলা হতো, এখন কম। বাট আমরা হয়তো জানি না, বাইরে কিন্তু অনেক টেপ টেনিস টুর্নামেন্ট হয়। তো এই জায়গাগুলো কিন্তু, এবং পাকিস্তানে কিন্তু যত পেস বলার এসছে সবাই কিন্তু টেপ টেনিস থেকে ম্যাক্সিমাম। হ্যাঁ, ইভেন শোয়েব আখতার কিন্তু টেপ টেনিস থেকে এসছে। তো নাহিদ রানাও আমাদের টেপ টেনিস প্লেয়ার, ও কিন্তু টেপ টেনিস খেলে আলমগীর চুজ করেছে বা যে কালেকশানে এসছে। টেপ টেনিসটা হয় কি, বলটা জোরে করতে হয় আপনার। একটা বল জোরে না করলে বলটা যায় না। আমাদের এই বলটা একটু ওয়েট থাকে ক্রিকেট বলে, পেস করলে পেস হয়, কিন্তু টেপ টেনিস বলটা একটু জোরে করতে হয়, কারণ আপনাকে সুইংটা নিয়ে আসার জন্য। তো এই জায়গায় দেখছি সে একটা চান্স পেয়েছে এবং ট্রেমেন্ডাস করতেছে ভালো। কিন্তু আমরাও কিন্তু টেপ টেনিস খেলেছি, কিন্তু আমাদের সময় এত বেশি ছিল না এখন যেটা হচ্ছে।
একদমই ঠিক তাই। আরও একজন আছেন রিপন মণ্ডল, যিনি অবশ্য শুধু বোলার হিসেবে পারফর্ম করছেন ইমার্জিং এশিয়া কাপ বা বিপিএলে তার পারফরমেন্সটা আমরা দেখেছি। তিনি 3টা ম্যাচ বাংলাদেশের হয়ে খেলেছেনও, তবে মাঝখানে দল থেকে বাদ পড়েছিলেন, আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে, সেই সুযোগটা দেওয়া হয়েছে। আমরা একটু তার পারফরমেন্সগুলো দেখে আসবো, তারপরে তাকে নিয়ে অবশ্যই আলোচনা হবে। ইমার্জিং এশিয়া কাপে 5 ম্যাচে 11 উইকেট নিয়েছিলেন, টপ উইকেট শিকারী তিনি ছিলেন। ইকোনমি 6.75, সাকলাইনের চাইতে একটু ইকোনমি তার বেশি ছিল। গড় 12.27, যেটা আবার দারুণ, অর্থাৎ উইকেট টেকার আমরা যেটাকে বলি, ব্রেক থ্রু এনে দিয়েছেন। সেরা বোলিং, 10 ম্যাচে 3 উইকেট। বিপিএল এর পারফরমেন্সও আমরা একই সঙ্গে একটু দেখে নিতে চাই। বিপিএল এ তিনি 19 ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, 27টি উইকেট পেয়েছেন। ইকোনমি যদিও একটু বেশি 8.86, তবে গড় 22.48। সেরা বোলিং 13 রানে 4 উইকেট তিনি লাভ করেছেন। তাকে ফিরিয়ে আনা হয়েছে। এই যে আমরা সাধারণত এর আগে দেখেছি যে একজন বোলার বা একজন ব্যাটার যদি অনেকদিন ধরে দেখা গেল যে জাতীয় দল থেকে বাদ পড়েছেন, এরপরে দীর্ঘদিন তাকে আর খুঁজে পাওয়া যায় না, সেই জায়গায় বর্তমান নির্বাচক প্যানেল যারা আছেন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে না, এই বিষয়টা এরকমটা আর ঘটবে না, এবং সেই প্রতিশ্রুতি তারা রেখেছেন রিপন মণ্ডলকে ব্যাক করিয়ে। আপনার কি মনে হয় যে রিপন মণ্ডলকে যদি একটু নার্চার করা হয় তাহলে হয়তোবা আমাদের পাইপলাইনে আরও একজন পেসার যুক্ত হলো? দেখেন, আমাদের এখন কিন্তু পেস বোলিং একটা ভীষণ প্রায় 10-12 জন ভালো লাইন আপ আছে। তো কাকে রেখে কাকে খেলাবেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তবে আমি বলবো তারাই লাকি যারা সুযোগ পাচ্ছে। আপনি দেখেন এই টি-20-তে আমাদের 3 জন বেস্ট বোলারদেরকে আপনার রেস্ট দেওয়া হয়েছে, বিকজ আমাদের এই পাইপলাইন স্ট্রং পাইপলাইন আছে বলে। তো রিপন মণ্ডল একটা গুড চয়েস। আমি বলবো যে আমি তার বোলিং দেখেছি এবং সে খুব ভালো ইয়র্কার করতে পারে। ইভেন 6 বলে 6টা ইয়র্কারে মারা তার ক্ষমতা আছে। তো আসলে বললাম যে টি-20 আপনাকে ভ্যারিয়েশন করতেই হবে, যেখানে সে ভালো করেছে এবং সে প্রতিশ্রুতি দিয়েই এখানে এসছে। আমরা কাউকে চুজ করতে পারি না, সিলেক্টর কাউকে চুজ করতে, আপনাকে সিলেক্ট নিজেকে করতে হয়। আমি যদি পারফর্ম করি তাহলে আপনি আমাকে অ্যাজ এ সিলেক্টর আপনাকে নিতে বাধ্য হবেন। তো আমি এই কথা বলবো যে হ্যাঁ, আগে হয়তো মাঝখানে খারাপ প্লেয়াররা আপ অ্যান্ড ডাউন আছে, কিন্তু আপনাকে একদম ঝেড়ে ফেলা যাবে না। সবাইকে আমাদের সিলেক্টর এখন সব ম্যাচ দেখে, ম্যাচের মধ্যে দেখে, তার অ্যাটিটিউড দেখে, তার সমস্যা দেখে, প্রবলেম দেখে, এবং সব কিছু মিলেই একটা টিম তৈরি হয়। এবং আমি বললাম রিপন মণ্ডল একটা ভালো চয়েস বাংলাদেশের জন্য, এবং সে প্রতিশ্রুতিবান ক্রিকেটার এবং ভালো করবে আমি আশা করছি। বাংলাদেশের পেসারদের পাইপলাইনটা অনেক লম্বা, তাদেরকে মানে আমাদের শক্তির জায়গা আসলে বর্তমান জাতীয় দলের 3 ফরম্যাটেই শক্তির জায়গা বোলিং। তবে পেসারদের আমরা যেই জায়গাটায় দেখি যে স্লগ ওভারে ইয়র্কার দেওয়ার প্রবণতাটা তুলনামূলকভাবে কম থাকে, সেই জায়গায় নাহিদ রানারা সেটা ট্রাই করেছেন গত ম্যাচে। বা আপনি রিপন মণ্ডলের কথা বলছেন, রিপন মণ্ডলের এই জায়গাটা আমরা লাসিথ মালিঙ্গাকে দেখেছি যে একের পর এক স্লোয়ার ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদেরকে ভরকে দিচ্ছেন। সেই জায়গাটা রিপন মণ্ডলরা বা পরবর্তীতে বা আমাদের পেসারদের এই জায়গাটা নিয়ে কাজ করা উচিত কিনা? কারণ আমরা স্লগ ওভারে মাঝে মধ্যেই দেখি যে হয়তোবা বেশ কয়েকটি উইকেট, 6-7টি উইকেট পড়ে গেছে, বাট শেষের লেজের উইকেটগুলো ফেলতে অনেক রান আমরা কনসিড করে ফেলছি। আসলে এটা না ডিপেন্ড করে আপনার প্লেয়ারের উপরে যে সে কতটুকু কনফিডেন্ট। আমরা কিন্তু সবাই এই যত আমাদের আমলের আগে থেকেও কিন্তু সবাই ইয়র্কার ট্রাই করে, কিন্তু ওই সময় আপনি পারফেক্ট ইয়র্কার দিতে পারছেন কি না সেটা কিন্তু একটা কনফিডেন্স। একটা প্লেয়ার, একটা ক্যাপ্টেন কখনো আপনাকে চুজ করে দেয় না যে আপনি কি বল করবেন। একজন বোলারই চুজ করে আমি কি বল করবো, এবং সে ডিসাইড করে আমি কি বল করব, কি বল করলে আমি বেঁচে যাব, কিংবা আমি ডট করব, কিংবা আমি উইকেট নিতে পারবো। তো এর মধ্যে হলো ইয়র্কার একটা বেস্ট বল। সো যেমন আপনার ভালো যদি ইয়র্কার করতে পারেন, ইয়র্কার বলটা মারা খুবই করে, তারপরে এখন ইয়র্কার বলটাকে হাফ বলি করে নিচ্ছে ব্যাটসম্যানরাই, কিন্তু আপনাকে ভালো ইয়র্কার করতেই হবে। সো এখানে যে বেশি কনফিডেন্ট ভালো করতে পারে তার জন্য অনেক ভালো। আবারও একটু পেস বোলিং অলরাউন্ডারের প্রসঙ্গে ফিরতে চাই। আব্দুল গাফফার সাকলাইন তিনি সুযোগ পেলেন, একই সঙ্গে আগে থেকে সাইফুদ্দিন আছেন, তার আগে যদি তানজিম হাসান সাকিবের কথা বলি, পেস বোলিং অলরাউন্ডার এখান থেকে একজন বের হয়ে আসতে পারে কিনা? কারণ আমরা জানি তানজিম সাকিবেরও ব্যাটিং করার সামর্থ্য আছে, সাইফুদ্দিনও আপনি বলছিলেন যে এক্সপেক্টেড যেই পারফরমেন্স সেটা তিনি দেখাতে পারেননি। আব্দুল গাফফার সাকলাইন আসার কারণে কি তাদের চ্যালেঞ্জটা আরও বাড়বে কিনা? অবশ্যই চ্যালেঞ্জ, কারণ একটা নিউ কামার যখনই আসবে সবাই কিন্তু স্টাক হয়ে যায় যে আমার জায়গাটা হারে, কারণ এখানে একটা হেলদি কম্পিটিশন আছে যে আপনি যখনই ভালো পারফর্ম করবেন আলটিমেটলি একজনকে জায়গা দিতে হবে আপনাকে। সো এটা একটা খুবই ভালো কম্পিটিশন হবে আশা করছি। হ্যাঁ, আমি বলছি যে সাইফুদ্দিন যদি আগে চান্স পায় তাহলে সাইফুদ্দিন হয়তো করতে পারে, কিন্তু এইটাও একটা সাকলাইনের ভালো চয়েস আছে, কিন্তু যে সুযোগ পেলে সে
পারফর্ম করবে, কারণ তার ব্যাট সুইং ট্রেমেন্ডাস ব্যাট সুইং। আপনি সাইফুদ্দিনের ব্যাট দেখেন, আমরা যখন দেখেছি যে সে হয়তো অনেক আগেই 5-6 উইকেট পড়ে গেছে, 7 উইকেট পড়ে গেছে, তখন তার ওভার আছে, কিন্তু সে সময় সে রানটা করতে পারেনি। একটা অলরাউন্ডারের কাজই হলো আপনার ক্রুশাল টাইমে আপনাকে রান করতে হবে এবং টিমকে একটা জায়গায় নিয়ে যেতে হবে বা ম্যাচ উইনার হতে হবে, তখন কিন্তু আপনি অলরাউন্ডার হবেন। আপনি আমাদের রান লাগবে 7-8 করে, আপনি নর্মাল খেলে গেলেন, আপনি নিজের রানটা করলেন 20-25, ইউজলেস। কিন্তু আপনি তখনই হবেন স্ট্রাইক ব্যাটসম্যান বা অলরাউন্ডার যখন আপনি টিম যেটা সিচুয়েশন যে ডিমান্ড করে সেই অনুযায়ী আপনি ব্যাটিং করলেন। আপনার 8 করেছে 8 করে রাখলেন, 3 করে রাখলেন, কিন্তু আপনাকে ম্যাচ জিতাতে হবে। ম্যাচ উইনার না হলে আপনার অলরাউন্ডারের নাম আসবে না। তানজিম সাকিবের জন্য কি একটা চ্যালেঞ্জ হলো কিনা? অবশ্যই চ্যালেঞ্জ, আপনি বল সব বোলারদের জন্য চ্যালেঞ্জ। একটা অলরাউন্ডার কিন্তু একটা বোলারের জায়গায় খায় এবং একটা ব্যাটসম্যানেরও জায়গায় খায়, এবং একটা অলরাউন্ডার মানে একটা টিমের মনে করেন সে যে কোনো একটা ভালো জায়গায় রোল করতে পারে এবং এই টিম কম্বিনেশনের জন্য খুবই সুবিধা হয়। একটা ক্যাপ্টেনের জন্য সুবিধা হয় যে আমার 3টা টিম অলরাউন্ডার থাকলে তার 2টা সিমার বা 2টা স্পিনার নিলে আরও 5টা ব্যাটসম্যান নিলে আমাদের টিমটা খুব ভালো হয়। তো একটা অলরাউন্ডার একটা টিমের স্তম্ভ বলতে পারেন, যে ওটা খুব টিম কম্বিনেশনের সুবিধা হয় এবং যে কোনো ব্যাটসম্যান বা বোলারের জন্য সে থ্রেট হয়ে যায়। এক্স্যাক্টলি, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই আসলে পেস বোলিং অলরাউন্ডার খুঁজছে এবং এই সিরিজের মাঝে আমরা সেই পেস বোলিং অলরাউন্ডারকে খুঁজে পাবো। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম, দেখছেন এখন মাঠে। 23 এপ্রিল অর্থাৎ আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে। সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। প্রথম দুটো ম্যাচে তো নিশ্চয়ই চোখ রেখেছেন এবং সেখান থেকে প্রথম ম্যাচে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিতভাবে হেরে যাওয়া অনভিজ্ঞ নিউজিল্যান্ড দলের বিপক্ষে, এবং সেখান থেকে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে বাংলাদেশ কামব্যাক করেছে নাহিদ রানা এবং তানজিদ তামিমের পারফরমেন্সের উপর ভিত্তি করে। প্রথম ম্যাচের প্রসঙ্গ যদি টানি, বাংলাদেশকে আমরা দেখেছি যে অনভিজ্ঞ দলের বিপক্ষে খেলতে নামলেই একটু দেখা যায় যে ভরকে যায় কিংবা ঠিকঠাকভাবে নিজেদের পারফরমেন্সটা করতে পারে না। সেকেন্ড ইনিংসে আমরা দেখলাম যে বা সেকেন্ড ম্যাচে আমরা দেখলাম বাংলাদেশ সেই জায়গাটা অনেকটাই কাটিয়ে উঠেছে এবং নাহিদ রানা দুর্দান্তভাবে কামব্যাক করেছে। আমরা এর আগে দেখতাম যে একটা প্লেয়ার যখন খারাপ সময় পার করে সেই জায়গা থেকে কামব্যাক করতে পারে না। প্রথম ম্যাচে 4 ওভারে 33 রান দিয়ে ফেলার পরে পরবর্তীতে কিন্তু নাহিদ রানা তার কামব্যাক করেছেন, পরবর্তীতে তুলনামূলকভাবে একটু কম ইকোনমিতে বল করেছেন, একটু উইকেট পেয়েছেন। কিন্তু নাহিদ রানার কথা যদি বলি তাহলে 10 ম্যাচ এখন পর্যন্ত তার 11 ম্যাচ সম্ভবত, সেখান থেকে 19 উইকেট এবং 2বার 5 পেয়েছেন। নাহিদ রানার এই যে ইনক্লুশনটা এবং শেষের দিকে তিনি ইয়র্কার করার চেষ্টা করছিলেন বারবার, যেটা আমরা মিস করতাম এর আগে, সব মিলিয়ে কেমন দেখছেন পারফরমেন্স? নাহিদ রানা ইমপ্রুভ মি লট। অ্যাকচুয়ালি নাহিদ রানা প্রথমে যেটা করতো যে সবসময় বল জোরে করার চিন্তা করতো বা চেষ্টা করতো। আসলে ওর বল জোরে করাটাই তার একটা অস্ত্র ফার্স্ট। এখন কিন্তু সে অনেক ভালো জায়গায় বল করছে। আপনি দেখবেন যে পাকিস্তানের সাথেও সে একটা 5 উইকেট পেয়েছিল এবং লাস্ট ম্যাচে যে দেখলাম ট্রেমেন্ডাস মানে কি তার লেন্থ এবং এত সুন্দর লেন্থ যে কোনো জায়গায়, এবং বল আপনার ডিপিং করা, বলকে হিট করা এবং বল বাউন্স নেওয়া, তো তার একটা সুন্দর হাইট আছে এবং এই হাইটের জন্য সে এত সুন্দর বাইট পায়। আমরা সবসময় তাকে বিসিএলে দেখেছি আমার টিমের হয়ে খেলতে, যেটাই সে খেলেছে সেটাই সে 100% দেওয়ার চেষ্টা করে এবং সে এগ্রেসিভ। তো এটা একটা মানে আমি কি বলবো, ও সে একটা বাংলাদেশের অ্যাসেট। আমরা তাকে অবশ্যই টেক কেয়ার করে রাখতে হবে যাতে সে ভবিষ্যতে আরও আপনি তার পারফরমেন্স দিনকে দিন আরও ভালো করবে আশা করছি, কারণ সে নিজেকে ডেভেলপ করছে এবং সে অনেক ডিসিপ্লিন একটা ছেলে। আপনি বলছেন যে বিসিএলে আপনার টিমে সে ছিল, সেই সময়ের থেকে এই সময়ের নাহিদ রানা, এই যে 1-2 বছরের যে সময় ডিউরেশন, এই সময়ের মধ্যে নাহিদ রানার আগের নাহিদ রানার থেকে কতটা পার্থক্য দেখেন? অবশ্যই, কারণ একটা ছেলে বা একটা প্লেয়ার যখন সে ডিফারেন্ট জায়গায় খেলে বা তার খেলার পরিধি বাড়ে, তখন কিন্তু তার মেন্টালিটি গ্রো আপ করে, তার আপনার অভিজ্ঞতা বাড়ে। সে লাস্ট পিসিএল খেলে আসলেন, সেখানে কি সুপার পারফরমেন্স করেছে। তো একটা যখন ওভারসিজ টিমের সঙ্গে খেলে, ওভারসিজ জায়গায় যায় নিজেকে প্রতিষ্ঠিত করে, তখন কিন্তু ওখান থেকে এসে তার কনফিডেন্স আরও ডেভেলপ করেছে এবং সে দেখেন আপনার এই রেজাল্ট। আপনি দেখেন নিউজিল্যান্ড টিম এসে কিন্তু একটা হুঙ্কার দিয়েছে, যদিও তারা সেকেন্ড টিম এসছে, তারপরে হুঙ্কার দিয়েছে বাংলাদেশকে গুড়িয়ে দিবে, মানে পাত্তাই দিবে না। কিন্তু আমরা আনফর্চুনেটলি ফার্স্ট ম্যাচ হেরে গেছি, যে ম্যাচ 247, সেটা আমাদের ইজি টার্গেট ছিল। একসময় মনে হয়েছে যে হৃদয় এবং আফিফ ইজি রানটা চেস করবে, কারণ 6 করে রান এটা নয়
মানে খুব বড় টার্গেট ছিল না, ইজি টার্গেট ছিল, কিন্তু আনফর্চুনেটলি আফিফ ভালো ব্যাটিং করেনি, যার জন্য আমাদের উইকেট পড়ে যাওয়াতে আমরা মাত্র 20 না 26 রানে হেরে গেছি। কিন্তু সেকেন্ড ম্যাচে আমরা টেমিনাস পারফর্ম করেছি বিকজ অফ নাহি। আপনার রান যখন আসলে এখন ওয়ানডে ম্যাচে তো এখন সবাই 300 350 করছে, সেখানে আমাদের প্লেয়াররা কিন্তু 250 করলেই পারছে না, এটা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস। ব্যাটিংটা বাংলাদেশের জন্য বরাবরই একটা কনসার্নের জায়গা হয়ে দাঁড়িয়েছে বিগত কয়েক বছরে, এবং সেই জায়গায় আমরা দেখছি টপ অর্ডারে তানজিদ তামিম তুলনামূলক অন অ্যান্ড অফ পারফরমেন্স করলেও সাইফ হাসান কিংবা লিটন কুমার দাস ইনিংস খেলছেন কিন্তু সেটাকে লম্বা করতে পারছেন না। নাজমুল হোসেন শান্ত এক ম্যাচে ভালো খেললে পরবর্তীতে কয়েক ম্যাচে তিনি সেভাবে রান পাচ্ছেন না। বিশেষ করে মিডল অর্ডারের কথা যদি বলি, মেহেদী মিরাজ কিংবা ওই জায়গাটায় আসলে সেরকমভাবে কোনো ব্যাটারকে থিতু করতে পারছে না বাংলাদেশ। এইটা আসলে কতটা কনসার্নিং, এবং এই সমস্যা থেকে বাংলাদেশ পরিত্রাণ পাবে কিভাবে? আরও ম্যাচ খেলতে হবে, কারণ এই জায়গাটা আসলে দেখেন আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে এখানে খুবই মিস করতেছি। অ্যাকচুয়ালি ও যে ধরনের প্লেয়ার ছিল সেখান থেকে কিন্তু অনেকগুলো ম্যাচ বের করে নিয়েছে, কিন্তু আমাদের ওই প্লেয়ারটা এখনও আসেনি বা রেডি হচ্ছে হয়তো বা, কারণ আপনি হৃদয় একটা সার্টেন টাইম খেলছে, কিন্তু এটা কিন্তু শেষ করতে না পারলে এটা হচ্ছে না। আফিফকে দিয়ে ট্রাই করছে, সোহানকে দিয়ে ট্রাই করছে, বা যারা আসছে তারা কিন্তু ওই মানের প্লেয়ারটা আমার মনে হচ্ছে না যে একটা ম্যাচ বের করে না। ম্যাচ উইনার হতে হলে আপনাকে এই জায়গাকে 5, 6 ইভেন 8 করেও রান রেট আসতে পারে, আপনাকে ওটা করতে হবে। কারণ আমাদের ওপেনাররা একজন একজন কিন্তু খেলছে, আপনি দেখেন, হ্যাঁ, সেখানে কিন্তু আপনার সমস্যা নাই। সমস্যা হলো মিডল অর্ডার আমাদের কেউ নাই এখন যে এখন ভালো একটা ম্যাচ বের করে নেওয়ার মতো, কারণ 6-7 হলেই তখন সব বকডাউন হয়ে যাচ্ছে, সিঙ্গেল বের করতে পারছে না, বা একটা ওভারে 7-8-10 করে রান নিতে হবে, যেটা মাহমুদুল্লাহ রিয়াদরা ইজি করছিল, সেটা ওই প্লেয়ারটা আমরা জাকির আলীকে মনে করছিলাম যে হয়তো ওই জায়গায় করতে পারবে, কিন্তু সেও তো এখন হারিয়ে গেছে। এখন দেখা যাক এই নেক্সট ম্যাচে কী হয়। তবে আমরা আশা করছি যে এই জায়গাটা যত সে সিঙ্গেল বের করতে পারবে, টুস খেলতে পারবে, 4 মারতে পারবে, ম্যাচের যে ডিমান্ড সেটা যখনই তার মধ্যে ইনক্লুডিং হবে। এবার আমি মনে করছি এই সময়গুলো যদি একটা অলরাউন্ডার, পেস অলরাউন্ডার কিংবা স্পিন অলরাউন্ডার, কিংবা আপনার মনে হয় রিশাদকে মনে করছিলাম যে ওই জায়গাটা একটা ভালো ফিনিশার হবে। ফিনিশারটা জরুরি, ফিনিশার ছাড়া কিন্তু এই ম্যাচগুলো আসলে বের করা কঠিন হয়ে যাবে। কারণ আমরা এই প্রথম ম্যাচ দেখে হতাশ হয়েছি, কারণ এই উইকেটে এই আমাদের কন্ডিশনে আমরা 247 করতে পারবো না, এটা অ্যাবসার্ড, এটা অবশ্যই উচিত ছিল। যাই হোক আমরা আবার ব্যাক করেছি, কিন্তু এটা প্রথমে আমাদের সিরিজই নির্ধারণী ম্যাচ ছিল, যদি আমরা প্রথমটা ম্যাচ জিততাম তাহলে সিরিজ নির্ধারণ হয়ে যেত। হতে পারে এখন কালকে ম্যাচে তাকা থাকতে হবে, দেখে কী হয় ইনশাল্লাহ। পেস বোলিংয়ে বা বোলিং ডিপার্টমেন্টে তো আমাদের লাক্সারি আছে, তবে মিডল অর্ডারে আফিফ কিংবা মেহেদী মিরাজ, রিশাদ, এদের বাইরে কি বাংলাদেশের পাইপলাইনে এই যে মিডল অর্ডারে অন্য কাউকে চিন্তা করতে পারছি না, আমরা কি মানে এই বিষয়টা নিয়ে নির্বাচকদের কি আসলে ওই যে দূরদর্শিতার অভাব ছিল বলে মনে হয় আপনার? না, কাজ করছে আসলে নির্বাচক তো আপনাকে শুধু সিলেকশন করবে, আমি বলেছি না সিলেকশন কিন্তু আপনি নিজে হন। আমি যদি ওইরকম ইনিংসগুলো 4-5টা খেলে অটোমেটিক আপনাকে ডাক দেবে, কারণ আমাদের প্লেয়ার এত বেশি প্লেয়ার নাই যে আপনাকে চিনে না। হ্যাঁ, তো ওই প্লেয়ার যখন একটা মনে করেন শামীম পাটোয়ারি, আমরা মনে করছিলাম যে ইজ এ গুড ফিনিশার, কিন্তু এখন সে T20 প্লেয়ার হয়ে যাচ্ছে বিকজ তার জায়গা কমে গেছে। আপনি যখন এই ম্যাচগুলো বেশি খেলবেন না, তখন আপনি টেস্টও থাকবেন, ওয়ানডেতে থাকবেন, T20 থাকবেন। হ্যাঁ, কারণ আপনি দেখেন তামিমের কোনো বিকল্প নাই, তানজিদ সে 3টা ফরম্যাটই খেলতেছে। সেক্ষেত্রে কি এটা বলা যায় যে সাইফুদ্দিনের মতো প্লেয়ার কিংবা আরো যারা আছেন তারা কি নিজেদের যে সক্ষমতা সেটার সাথে আসলে অবিচার করছেন, ইনজাস্টিস করছেন? অবশ্যই আমি তাই বলবো, কারণ আপনি যখন আপনি সুযোগ পাবেন সেটাকে আপনাকে অ্যাবেল করতে হবে, নাহলে তো আপনি আপনার উপরে ফেথ বাংলাদেশ ক্রিকেট হারিয়ে ফেলবে বা সিলেক্টর হারিয়ে ফেলবে, তখন আরও জনকে সুযোগ দিবে। আপনার এখন মনে করেন যে আপনি সাইফুদ্দিন বারবার আপনার সুযোগ দিচ্ছে, আপনি পাচ্ছেন না, বা আপনার যে সুযোগটা পাওয়ার যোগ্য ছিল সেখানে হয়তো আপনাকে খেলাচ্ছে না, তখন কিন্তু এই প্লেয়াররা বকডাউন হয়ে যায়। মনে করেন ও 9 নম্বরে নেমে আসলে কিছু করার থাকে না, একটা বোলারকে বা 2টা বোলারকে নিয়ে আপনি কি ব্যাটিং করবেন? আপনাকে 2টা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং করতে হবে, তাহলে না আপনি একটা ভালো ইনিংসের দিকে যেতে পারবেন। কারণ আপনার 30-35 চোখে লাগে না, আপনি যখন এটা 70-100 মারবেন, 50-70 মারবেন, তখন কিন্তু সিলেক্টররা মনে করবেন ইউ আর দ্য রাইট পারসন টু ব্যাট। পুরো প্রসিডিউর মানে একেবারে যদি টপ অর্ডার থেকে বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটারদেরকেই দেখি, আমাদের লম্বা ইনিংস খেলার
মানে সংখ্যাটা খুবই কম এবং প্রবণতাও আসলে খুব কম। আমরা গতকাল দেখলাম যে গত ম্যাচে ইনফ্যাক্ট সেকেন্ড ওডিআইতে নাজমুল হোসেন শান্ত যখন 50টা করলেন এরপরে এই ক্র্যাম্প হলো, এটা ফিটনেসের একটা ব্যাপার তো ডেফিনেটলি থাকে। আমরা নিউজিল্যান্ডের প্লেয়ারদেরকে আমরা দেখছি বাংলা একটা বিরুদ্ধ কন্ডিশনে এসেও তারা যেভাবে আসলে পারফর্ম করছেন বা ফিটনেসের কথা যদি বলি, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ আমার মনে হয়েছে যে আপাত দৃষ্টিতে যে অনেকটাই পিছিয়ে আছে। কারণ একে তো আমরা বড় ইনিংস খেলতে পারছি না, 50 বা হাফ সেঞ্চুরি পরে যে লম্বা ইনিংস খেলার জন্য যেই স্ট্যামিনা আসলে প্রয়োজন, যেই ধরনের ফিটনেস প্রয়োজন, সেই জায়গায় কি আপনার ঘাটতি চোখে পড়েছে কিনা? আমার মনে হয় না, কারণ আমাদের যে ফিটনেস ট্রেনার আছে তারা কিন্তু যথেষ্ট ফিটনেস নিয়ে কাজ করে এবং আমাদের ন্যাশনাল টিম প্লেয়াররা এখন যারা আছে তারা টোটালি ফিট। আপনি বলেন এটা হিউম্যান বিন ক্র্যাম্প করতে পারে, শুধু 50 না, সে 20 রানের বেলাও ক্র্যাম্প করতে পারে, কিন্তু সে পর্যাপ্ত রেস্ট নিচ্ছে কিনা, সে পর্যাপ্ত ডায়েট করছে কিনা, পর্যাপ্ত সে ফিট কিনা, এটা কিন্তু আমি এই প্রসঙ্গটাতে আসতে যাচ্ছিলাম যে আমাদের মেথডে কি কোনো আসলে ভুলচুক আছে কিনা বা প্রবলেম আছে কিনা। কারণ আমরা আগে আপনাদের সময় যেই সময় ক্রিকেটটা আসলে দেখেছি, সেই সময় দেখেছি যে প্লেয়াররা যখন 100 করছে একটা লম্বা ইনিংস লম্বা সময় ধরে আসলে উইকেটে থাকছে, তখন এই ধরনের ক্র্যাম্পের শিকার হতো। এখন মাঝে মধ্যে দেখা যায় যে অন অ্যান্ড অফ 40-50 করলেই প্লেয়াররা এই ধরনের ক্র্যাম্পের শিকার হচ্ছেন কিংবা রিটায়ার্ড হার্ট হয়ে চলে যেতে হচ্ছে। এই ক্ষেত্রে আসলে কি ধরনের প্রবলেমটা হচ্ছে আমরা কিন্তু অনেকদিন পর পর ম্যাচ খেলতাম, আর আপনার এখন ন্যাশনাল প্লেয়াররা সারা বছরই তারা অল ইয়ার রাউন্ড তারা ব্যস্ত থাকছে এবং তারা ট্রেনিং করছে, জিম করছে, ফিটনেস ট্রেনিং করছে, আপনার ম্যাচ খেলছে। তো একটা ম্যাচ খেললে কিন্তু সে রেস্ট কিন্তু প্রপার রেস্ট পাচ্ছে না। আমরা যখন নাহিদকে খেলাইছি তখন কিন্তু মাত্র আমাদের যে 5টা 10টা খেলা ছিল আমরা 2টা ম্যাচ খেলাইছি বা 3টা ম্যাচ খেলাইছি, বিকজ এখন ট্রেনাররাই বলে দেয় যে তার কতটুকু লোড নিতে পারবে। তো এই জিনিসগুলো কিন্তু এখন ট্রেনাররা দেখে, বা যেটা আমরা ন্যাশনাল টিমে সবাই সিলেক্টর থেকে শুরু সবাই দেখে যে তাকে কয়টা ম্যাচ খেললে তার মধ্যে ওভারলোড হবে না। ইনজুরি যেটা হয় সেটা তো কিন্তু ওভারলোড থেকেই হয়। তো আমাদের প্লেয়াররা এখন কিন্তু অনেক ম্যাচ খেলছে। আর শান্তর কথা বলছেন, শান্তর মতো প্লেয়াররা কিন্তু খুব কম আসে, এরা তো অনেক সুপার ফিট। আপনি ফিল্ডিং, আমাদের বাংলাদেশের ফিল্ডিং দেখেন অনেক ফিট। এটা ওয়েদারের জন্য পানি হয়তো কম খেয়েছে বা বেশি কষ্ট করেছে যার জন্য ক্র্যাম্প হতে পারে, কিন্তু এটা এমন না যে আনফিট, তারা টোটালি ফিট। অবশ্যই দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরলাম আরও একবার। সাম্প্রতিক বিসিবি ও জাতীয় দল নিয়ে আলোচনা করছিলাম এবং আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাবেক পেস বোলিং অলরাউন্ডার মুশফিক বাবু। বাংলাদেশের ওয়ানডে ম্যাচ দুটো মিরপুরে হয়েছে। মিরপুর আমাদের হোম কন্ডিশন, আমরা বলি যে ঘরের মাঠ। চট্টগ্রামে গেলেই সেখানে ব্যাটিং স্বর্গ, এবং ব্যাটিং স্বর্গের কথা যখন বলা হয় তখন ব্যাটারদের নিয়ে আমাদের নানান ধরনের উদ্বেগ আমাদের মাথায় কাজ করে। পেস বোলারদের পাশাপাশি আমাদের ব্যাটারদেরকেও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। চট্টগ্রামের এই ম্যাচটা বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে আপনার কাছে? উইকেট চিটাগং সবসময় ব্যাটিং উইকেট হয় এবং আপনি দেখেছেন যে বড় বড় রান হচ্ছে। আপনার কালকেও উইকেট কেমন হবে এখানে বলা মুশকিল, তবে আমরা আশা করছি 200, যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে 280-80 করতে হতে হবে পারে যদি ম্যাচ জিততে হয়। আমাদের পেস বোলিং তো নাহিদরা কালকে বেস্ট টিম খেলার চিন্তা করছে, কারণ আমাদের এটা সিরিজ নির্ধারণী ম্যাচ। তো আশা করছি যে কালকে একটা খুব ভালো ম্যাচ হবে। তবে আমি যেটা মনে করবো যে ব্যাটসম্যানদের একটা ভীষণ রোল আছে, বিশেষ করে আপনার ওপেনারদের 1 থেকে 4 রকম যে ব্যাটসম্যান আছে তাদের একটা পুরোটা খেলতে হবে। মিনিমাম 40 থেকে 45 ওভার একজনকে থ্রো খেলতে হবে। থ্রো করলে কিন্তু রানটা 280 বা 300 হতে পারে। আদারওয়াইজ কিন্তু ওই যে একটা ছোট ছোট পার্টনারশিপে এখানে ম্যাচ জেতা যাবে না, আপনাকে বড় পার্টনারশিপ করতে হবে। আরও একটা ব্যাপার আপনি লক্ষ্য করেছেন কিনা, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বাউন্ডারি মারার প্রবণতাটা তুলনামূলকভাবে অনেক বেশি। 1, 2 বা 3 এই সিঙ্গেল ডাবলসের দিকে খুব বেশি মনোযোগ নেই, এবং সেই জায়গায় তাদের যে সক্ষমতা বা সামর্থ্যের একটু ঘাটতি আছে সেটাও কিন্তু বোঝা যায়। এই বিষয়টা কেন? বিকজ আপনি দেখবেন যে নিউজিল্যান্ড প্লেয়ারদের অনেক লম্বা এবং তাদের রিচ অনেক বড়। আমরা এত একটা সুপার শট খেলেছি, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে এমন একটা সুন্দর ড্রাইভ মেরে বলটা আটকায় দিয়ে, তখন কিন্তু ব্যাটসম্যানের একটা ভয় চলে আসছে যে আমি এত শর্টস খেলাম, এটা 4 হতে পারতো, সেখানে 1 হচ্ছে বা হচ্ছে না। তো এই জায়গাগুলো তো আমার কাছে মনে হচ্ছে নিউজিল্যান্ড আমাদের থেকে একটু আগে, কারণ তাদের রিচ বড়, তারা এবং ফিল্ডিং ট্রেমেন্ডাস, আপনি দেখেছেন তারা অসম্ভব ভালো ফিল্ডিং করে, এবং তারা শুধু এখন এই টিমই না, তাদের ন্যাচারালি তারা ভালো ফিল্ডার। আমরা যখন থেকে দেখছি ক্রিকেট তখন থেকে দেখছি যে নিউজিল্যান্ডের এই ফিল্ডাররা অনেক ভালো। তো আমাদেরকে এই জায়গাগুলো থেকে সিঙ্গেল টিঙ্গেল বের করতে হবে, কারণ আপনার সিঙ্গেল না বের করলে আপনার ব্যাটসম্যানের প্রেশার চলে আসে, এবং এই প্রেশার থেকে কিন্তু ব্যাটসম্যান আউট হয়। যখন আপনি 4টা বল এখনকার টাইমে ডট করে দেবেন, তখন কিন্তু দেখেন গত ম্যাচে লিটন
আগের মানে ফার্স্ট ওভার এই দিকে 4 মেরেছে, কিন্তু 3টা বল ডট করাতে 14 বলে যেটা মারার না সেটা মেরে দিয়েছে। তো লিটনকে একটা বড় ইনিংস খেলতে হবে, যে ক্যাপ্টেন নক যদি করতে পারে তাহলে কিন্তু অনেক ভালো। ব্যাপারটা কি অনেকটা এরকম যে নিজের উপর নিজেরাই চাপ সৃষ্টি করা, প্রেশার ক্রিয়েট করা নিজের উপর, অনেকটা সেরকমই হয়তো বা করছেন। মেহেদী মিরাজের কথা যদি আমরা বলি, প্রথম ম্যাচের তিনি যে আউটটা হলেন, যে ওইরকম একটা সময়ে যখন হয়তো বা 1-2 বা সিঙ্গেলসে তিনি হয়তো বা পুরো সমীকরণটা বা পরিসংখ্যানটা তিনি একটু একটু করে বাংলাদেশের জন্য লক্ষ্যের দিকে যেতে পারতেন, তিনি ওই সময় এসে একটা অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে একেবারে ওয়াইড অ্যাঙ্গেলে আমরা বলটা দেখেছি, সেই বলটাকে তিনি স্কুপ করতে গেছেন, স্কুপ করতে গিয়ে ধরা পড়লেন, এবং সেই জায়গায় কিন্তু মানে ফিল্ডারের পজিশনগুলোও তো হয়তো বা তিনি দেখবেন, কিন্তু একজন ব্যাটার হিসেবে, টিম ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজ যেই পারফরমেন্স করছেন সেটা কি আসলে আপ টু দ্য মার্ক কিনা আপনার কাছে? মিরাজের জন্য একটা চ্যালেঞ্জিং, আসলে অ্যাজ এ ক্যাপ্টেন তাকে ভালো পারফর্ম করতে হবে, কারণ আপনি দেখেন টিমে যখন টিম ভালো করতে চায়, ক্যাপ্টেন নক ভেরি ইম্পর্টেন্ট। আপনার ক্যাপ্টেন যদি সামনে থেকে পারফর্ম না করে তাহলে কিন্তু টিম একটা বন্ডিংস তৈরি করা কঠিন হয়ে যায়, বা আপনি যখন নিজে পারফর্ম করবেন না তখন কি নিজে বকডাউন থাকেন, আরেকজনকে আপনি একটা সাজেশন করতে পারবেন না। সেক্ষেত্রে ওর পজিশনটা কিন্তু আসলে ঠিক জায়গায় নাই। ও দেখেন আপনার লাস্ট 5 বছর ধরে সব জায়গায় তাকে খেলানো হয়েছে, এবং কোনো কোনো জায়গায় ক্লিক করেছে, কোনো কোনো জায়গায় করেনি। তবে ও যে এখন যে জায়গায় যে খেলছে সেখানে কিন্তু তার আমার মনে হয় সেটা তার প্রপার জায়গা না। তো এই জায়গাগুলো সে এখান থেকে না ওভারলুক করতে পারে না, বা ওভার কাম না করতে পারলে কঠিন হয়ে যাবে, কারণ তার শর্টস কিন্তু লিমিটেশন শর্টস ক্রিকেট খেলে। তো ওই জায়গায় সিঙ্গেল এবং আপনার ডবল বের করতে হবে, 4 মারতে হবে, ওই জায়গাটা যদি সে না করতে পারে তার উপরে কিন্তু অটোমেটিক প্রেশার চলে আসছে এবং তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ মুশফিক বাবু আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক বিসিবির কথা বলছিলাম, তামিম ইকবাল বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন, মুশফিক বাবু আরও কিছু সাজেশন তামিম ইকবালের জন্য দিয়েছেন। একই সঙ্গে জাতীয় দলের কথা যদি বলি তাহলে মেহেদী মিরাজ বা চট্টগ্রামের উইকেটে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জন্য ব্যাটিংটা ভালো করাটা খুবই জরুরি, এবং টি-20তে পেস বোলিং অলরাউন্ডারদের বের করে নিয়ে আসার যেই কাজটা শুরু হয়েছে, প্রক্রিয়াটা, সেখান থেকে নিশ্চয়ই আব্দুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব কিংবা সাইফুদ্দিনরা নিজেদেরকে প্রমাণ করবেন, এবং বাংলাদেশ যেই মিডল অর্ডার সমস্যায় ভুগছে সেখানে একজন পেস বোলার অলরাউন্ডারকে বাংলাদেশ পাবে, এটাই প্রত্যাশিত। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।